ক্লাস 6 এর বাংলা প্রথম পত্রে আমরা কিভাবে 95+ মার্ক অর্জন করতে পারি 100 এর মধ্যে, অর্থাৎ মিনিমাম যদি আমাদের 90-95 মার্ক থাকে, কোন টেকনিকের সাহায্যে লিখলে, কিভাবে লিখলে একজন শিক্ষক আমাকে অবশ্যই সৃজনশীলে অন্যদের সবাই তুলনায় সম্পূর্ণ মার্ক বেশি দিবে। পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন যে 30টি থাকবে, সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কোথা থেকে থাকবে, কিভাবে পড়লে আমরা সেই জায়গা থেকে একটা ভালো মার্ক অর্জন করতে পারবো। আমরা জানি যে আমাদের আগের সালের যে প্রশ্নগুলো রয়েছে, অর্থাৎ এসএসসি 24, 23, 22 এগুলোর কথা যদি বলি, তাদের প্রশ্ন থেকে আমাদের প্রশ্ন তুলনামূলক একটু ব্যতিক্রম। অর্থাৎ এসএসসি পরীক্ষা 2025 যেখানে একটু প্রশ্নের ব্যতিক্রম রূপী পেয়েছে, সৃজনশীল প্রশ্ন, বহু নির্বাচনী এবং বর্ণনামূলক প্রশ্ন। তাদের প্রশ্ন প্যাটার্ন নিয়ে যদি আমি একটুখানি কথা বলি, তাদের প্রশ্ন থাকবে 8টি প্রশ্ন এবং 5টি প্রশ্নের উত্তর দিতে হবে, যার মধ্যে গদ্যাংশ থেকে 4টি প্রশ্ন এবং কবিতা অংশ থেকে 4টি করে, মোট টোটাল 8টি প্রশ্ন থাকবে। যে কোনো 2টি মানে গদ্যাংশ থেকে 2টি, পদ্যাংশ থেকে 2টি, মোট 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে যে কোনো একটা বিভাগ থেকে তুমি চাইলে 3টে প্রশ্ন উত্তর দিতে পারো। এখন এই জায়গায় এই টেকনিকটাকে ফলো করে আমরা কিন্তু 50-এর মধ্যে একটি ভালো মার্ক অর্জন করতে পারি সৃজনশীল প্রশ্নে। আমরা সবাই জানি যে সৃজনশীল প্রশ্ন যেমনটা তোমাকে ঠিকঠাক লিখতে হবে, পাশাপাশি বানানটা ঠিক রাখতে হবে, পাশাপাশি একটা লেখার টেকনিক রয়েছে যেটা আমি ভিডিওর মাঝখানে তোমাকে ক্লিয়ার করে দেবো যে কিভাবে লিখলে, সৃজনশীল কিভাবে লিখলে তুমি অবশ্যই অন্যদের তুলনায় ভালো মার্ক অর্জন করতে পারবা। পাশাপাশি বাংলায় লেখার একটা তারতম্য রয়েছে, যাদের লেখাটা সুন্দর হবে তারা তুলনামূলক একটু বেশি মার্ক হলেও পাবে। তারপর আসি তোমাদের হলো বহু নির্বাচনী প্রশ্ন। এগুলো হলো মেন বই থেকে আসে, মেন বইয়ের কোন কোন অংশ থেকে আসে, গাইড যদি কেউ কেনে তাহলে গাইডের কোন গাইড থেকে কোন অংশ থেকে নৈবিত্তিকগুলো প্রশ্নগুলো আসবে, অর্থাৎ বহু নির্বাচনী, সেই বিষয়টা আমরা ক্লিয়ার করে দিব। তো গদ্যাংশ এখানে বলছে 15টি থাকবে এবং কবিতা অংশ থেকে 15টি প্রশ্ন থাকবে, টোটাল 30টি প্রশ্ন থাকবে 1 মার্ক করে। বর্ণনামূলক প্রশ্ন হলো তোমাদের যে আনন্দপাঠ বই আছে, সেই আনন্দপাঠ থেকে 4টি প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তো তুমি ইজিলি যে কোনো বিভাগ থেকে একটি করে টোটাল 3টে প্রশ্ন দিতে পারো, টোটাল 20 মার্ক। আচ্ছা, এই হলো 100 মার্ক, যার মধ্যে আমাদের টার্গেট আজকের এই ভিডিওতে 90 থেকে 95 কিভাবে অর্জন করব, সেটা কিভাবে লিখবো, কিভাবে প্রশ্নের উত্তর করব, কোন কোন টপিকগুলো পড়বো সেই বিষয়ে। তো আমি সর্বপ্রথম তোমাদের বার্ষিকের সিলেবাস আসি। আমি যদি তোমাদেরকে সিলেবাসটা দেখাই, এটা হলো আমাদের এখানকার একটি স্কুলের সিলেবাস। তো এখানে সেই সিলেবাস অনুসারে 2025 সালের বাংলা 6ষ্ঠ শ্রেণীর বাংলা প্রথম পত্রের সিলেবাস। তারপরে আমি তোমাদেরকে বিশেষ দৃষ্টি আকর্ষণ করব তোমাদের সিলেবাসের উপরে, যেহেতু সিলেবাস পুরো বাংলাদেশে প্রায় সেম, কারণ এনসিটিপি প্রায় সেমই দিয়েছে। তারপরেও ক্যাডেট কলেজ বা বাকি সরকারি স্কুলের মধ্যে একটু তারতম্য থাকে। দেখা যাচ্ছে প্রশ্ন প্যাটার্নে যেখানে আমাদের কাছে 4টা রয়েছে, তাদের কাছে 4টা রয়েছে, কিন্তু একটু এদিক ওদিক প্রশ্ন থাকে। তো আমি তোমাদেরকে মেন পয়েন্টগুলো দাগিয়ে দিচ্ছি বার্ষিক পরীক্ষার জন্য, বার্ষিক পরীক্ষা কিভাবে ভালো করবা, বার্ষিক পরীক্ষার কোন কোন টপিকগুলো পড়বা সে বিষয়টা আমি ক্লিয়ার করছি। তবে অবশ্যই দাগানোর পূর্বে তুমি তোমার সিলেবাসটা অবশ্যই বাই করে নিবা এবং দেখবা যে আমি যে টপিকটা তোমাকে দাগিয়ে দিয়েছি সেই টপিকটা তোমার সিলেবাসে অবশ্যই আছে কিনা। যদি সিলেবাসের বাহির হয়ে থাকে তাহলে অবশ্যই সেটাকে স্কিপ করবা, যেটা সিলেবাসের বাইরে আমি তোমাকে দাগিয়ে দিচ্ছি। কেননা পুরো বাংলাদেশের সিলেবাসে একটু এদিক ওদিক তো থাকবেই, কারণ বাংলাদেশে প্রচুর স্কুল রয়েছে, ক্যাডেট স্কুল, নন সরকারি স্কুল, নন তারপর কি ইংলিশ ভার্সন স্কুল, তো একটু মিলিয়ে নেবা। আচ্ছা, প্রথম তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে যদি কথা বলি তাহলে গদ্যাংশ রয়েছে। গদ্যাংশের যদি আমি কথা বলি, প্রথম আছে মাদার তেরেসা, আমাদের লোকশিল্প, কতকাল ধরে, কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টার। সৃজনশীল প্রশ্নের কথা যদি বলি, সৃজনশীল প্রশ্ন এখান থেকে আমরা নর্মালি কয়টা প্রশ্ন থাকবে আমরা দেখলাম, এই যে 8টা প্রশ্ন থাকবে, যে কোনো 5টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো আমি নর্মালি গদ্যাংশকে বেশি গুরুত্ব দিব, কারণ গদ্যাংশ অনেকটা উদ্দীপক থাকে এবং উদ্দীপক থেকে টেকনিকে লিখলে খুব ভালো মার্ক অর্জন করা যেতে পারে। তো আমি এখান থেকে 3টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে বলবো এবং কবিতা থেকে 2টি প্রশ্নের উত্তর দিয়ে এই 5টি সৃজনশীল কমপ্লিট করতে বলবো। ঠিক আছে? আচ্ছা, এখন তো এটা ক্লিয়ার হলো যে ভাই আমরা এখান থেকে 3টা সৃজনশীল করব এবং 3টা সৃজনশীল করার জন্য তোমাকে অবশ্যই 3টা কমন পেতে হবে। তো কিভাবে পাবো? প্রথম আমরা পড়বো মাদার তেরেসা, 100% গ্যারান্টি মাদার তেরেসা থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকবে এবং 5টি নৈবেত্তিক, অথবা 5টি না, টোটাল তো তোমাদের 15টা নৈবেত্তিক থাকবে একটা টপিকে, অর্থাৎ 4টি নৈবেত্তিক কি 5টি নৈবেত্তিক এই জায়গায় থাকবে তোমাদেরকে। অর্থাৎ এই মাদার তেরেসা বললে যেমন ভাবে তুমি একটা সৃজনশীল 100% কমন পাবা, পাশাপাশি 4টে এমসিকিউ কমন পাবা। এখন প্রশ্ন আসে যে মাদার তেরেসা গাইড থেকে পড়বো না মেন বই থেকে পড়বো? সর্বপ্রথম কথা যদি এই কথা বলি, তোমাদের মেন পৃষ্ঠা হলো 36 থেকে 41 পৃষ্ঠা তোমাদের মেন বইয়ের। তো আমি সবাইকে রিকমেন্ড করবো মেন বইটা ভালো করে পড়তে, কেননা তোমাদের প্রশ্নগুলো মেন বই থেকে থাকবে। তারপর যদি মনে করে যে কেউ গাইড পড়বো, ভাই আমি একটু গাইড পড়বো, হ্যাঁ গাইড কিনেছো, অবশ্যই তুমি গাইড যে কোনো পাবলিকেশনের গাইড কিনতে পারো। সেখানে দেখবা ক নাম্বার প্রশ্ন থাকে, অর্থাৎ হলো জ্ঞানমূলক প্রশ্ন লেখা থাকে। তারপরে দেখবা সংক্ষিপ্ত প্রশ্ন লেখা থাকে, কিছু বিশেষ সংক্ষিপ্ত প্রশ্ন, সেগুলো পড়ে নিতে পারো, এমনি
নিজের প্র্যাকটিসের জন্য। বাট মনে রাখবা প্রশ্ন সবসময় মেন বই থেকে থাকবে, মেন বইয়ের গল্প যত ভালো জানা থাকবে তুমি সম্পূর্ণ প্রশ্ন করতে পারবে। এরপরে আমি পড়বো 2 নাম্বার আমাদের লোকশিল্প। এখান থেকেও 100% গ্যারান্টি দিচ্ছি, একটা সৃজনশীল প্রশ্ন এবং 4 থেকে 5টা নৈবেদিক প্রশ্ন তুমি এখান থেকে পাবা। তার মানে এই দুইটা মাদার তেরেজা এবং আমাদের লোকশিল্প পড়লে তুমি প্রায় 9 থেকে 10টা নৈবেদিক এবং 2টি সৃজনশীল প্রশ্ন পাবা। যেহেতু আমি এখান থেকে 3টা উত্তর করব, তাই আমি আরেকটা ধরবো। এখন প্রশ্ন হলো আরেকটা কোনটা ধরবো। কতকাল ধরে কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টার ভাষা, সেক্ষেত্রে এখানে যদি বলি এই দুটা থেকে 100% থাকবে, এটা তুমি একেবারে নিঃসন্দেহে থাকতে পারো প্রশ্নপত্র। কতকাল ধরে যদিও গুরুত্বপূর্ণ, বাট আই হোপ যে যদি তোমাদের সিলেবাসে এটা থাকে তাহলে তুমি পড়বা কার্টুন, ব্যঙ্গচিত্র এবং পোস্টার ভাষা, ঠিক আছে? এটা পড়লে তোমাদের মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে তুমি একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা। এখন কার্টুন, ব্যঙ্গচিত্র বা পোস্টার ভাষা না থেকে তোমাদের যদি অন্য কিছু থাকে, সেক্ষেত্রে তুমি কতকাল ধরে এটা পড়ে নিতে পারো। তাহলে এখান থেকে আমরা মোটামুটি 3 থেকে 4টা নৈবেদিক পাবো এবং একটি সৃজনশীল প্রশ্ন পাবো। এখন 3টা সৃজনশীল প্রশ্ন পাইলাম, তো ভাই আমি এই জায়গার প্রশ্নগুলো কিভাবে লিখবো এটা, তারপর আসবো কবিতাতে, তারপর আসবো বর্ণনামূলক প্রশ্নে। দেখো, যখন এই ধরো মাদার তেরেজা থেকে প্রশ্ন থাকবে, তো প্রশ্নটা এমন ভাবে থাকবে, দেখবা প্রথমে কিছু লাইন থাকে যেটাকে আমরা উদ্দীপক বলি, অর্থাৎ উপরে প্রশ্নের কিছু উপরে কিছু একটা লেখা থাকে। সাপোজ 1 নম্বর প্রশ্ন, এরপর থাকে ক নাম্বার প্রশ্ন, খ নাম্বার প্রশ্ন, গ নাম্বার প্রশ্ন, ঘ নাম্বার। এখন ক নাম্বার তো তোমার কাছে কোনো টেকনিক নাই, ক নাম্বার নর্মালি যে উত্তরটা হয় 1 লাইন বা 1.5 লাইনের মধ্যে সেই উত্তরটা কমপ্লিট করে দিবা। খ নাম্বার প্রশ্ন লেখার সময় অবশ্যই একটু সৌন্দর্য এবং লেখার পরিচ্ছন্নতা পাশাপাশি বানানটাকে ঠিক রাখার চেষ্টা করবা। খ নাম্বার প্রশ্ন লেখার জন্য তোমাকে প্রথমে 1 লাইন অথবা 2 লাইনের মধ্যে ওই খ নাম্বার যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের উত্তরটাকে কমপ্লিট করতে হয়। অর্থাৎ যদি খ নাম্বার প্রশ্নটা আমরা লিখতে চাই, তাহলে আমাদেরকে এভাবে লিখতে হবে যে ধরো বললো হলো, যদি মাদার তেরেজার কথা বলি, মাদার তেরেজাকে কেন নারী শিক্ষার জাগরণ বলা হয়, সেক্ষেত্রে উত্তরটা এরকম হবে যে মাদার তেরেজাকে নারী শিক্ষার জাগরণ বলা হয় কেননা তিনি তোমার কি নারীদের জন্য অনেক বিশেষ অবদান, মানে কি তিনি নারীদেরকে জাগ্রত করার জন্য বিশেষ অবদান রেখেছেন। 1 লাইন বা 2 লাইনের মধ্যে আমি একটা উত্তর দিয়ে দিলাম। একটা লাইন ফাঁকা রেখে তারপরে এই সম্পর্কিত বা মেন বইয়ে তুমি মাদার তেরেজা সম্পর্কিত যতটুকু পড়ছো সেখান থেকে 4 থেকে 5টা লাইন তুমি হুবহু লিখে দিবা। তাহলে তোমার টোটাল উত্তর হবে প্রায় 6 লাইনের কাছাকাছি। এই 6 লাইন এবং এই টেকনিকে লিখলে অবশ্যই খটা লিখবা কোথায়, দেখবা কটা লিখবা মাথার উপরে, খটা লিখবা এইভাবে মাথার উপরে, লেখার পরে গোল দিবা, দেওয়ার পরে এরকম ভাবে লিখবা। এইভাবে দেখলে স্যারের দৃষ্টিতে তুমি একটা ভালো ছাত্র হিসেবে গণ্য হবে। এরপর আসি গ ঘ প্রশ্ন। গ এর জন্য তোমাকে 3টা প্যারা রাখতে হবে। প্রথমে তোমাকে প্রশ্নের মাথার উপরে গ লিখতে হবে, তবে লিখে দিলাম। প্রথমে আমি ওই প্রশ্নের উত্তরটা 2 লাইনে কমপ্লিট করে দিব বা 1 লাইনে কমপ্লিট করে দিব। তারপরে থাকবে আমরা ওই প্রশ্ন সম্পর্কিত যতটুকু জানি অথবা তুমি প্রশ্ন সম্পর্কিত যতটুকু জানো অতটুকু লিখে দিবা। 4 থেকে 5 লাইন তুমি প্রশ্ন সম্পর্কিতই লিখবা, ভুলভাল লিখবা না। অর্থাৎ মেন বইয়ে তুমি মাদার তেরেজা সম্পর্কিত যতটুকু পড়ছো বা মাদার তেরেজা সম্পর্কিত তুমি যতটুকু জানো, এমন না যে প্রশ্ন সম্পর্কে রিলেটেড আছে কিনা এটা তোমাকে লক্ষ্য রাখতে হবে। মেন বইয়ে যতটুকু তুমি পড়ছো সেখান থেকে 4 থেকে 5 লাইন তোমার মতো করে লিখে দিবা। তারপরে তুমি পড়বা উদ্দীপক, যেটা কোশ্চেনের উপরে লেখা থাকে। এই উদ্দীপকটা লিখে তুমি অবশ্যই হুবহু লিখবা না, অনেকে তোমরা ভুল করো, হুবহু লেখো। হুবহু না লিখে এটাকে পড়ে যখন তুমি যেই রকম ভাষাটা বুঝতে পারবা সেই ভাষায় আবার 4 থেকে 5 লাইন লিখে দিবা। মোটামুটি তোমার এখানে লাইন উত্তর হবে প্রায় 15 লাইনের কাছাকাছি অথবা 14 থেকে 15 লাইন উত্তর হবে 3 মার্ক। এবং পরবর্তী প্রশ্নের জন্য তোমাকে আর 2টা লাইন বাড়াতে হবে, মানে ঘ নাম্বার এরকম সেম হইতে করে লাস্টে আরো 2 লাইন দিয়ে টোটাল 17 লাইনের মধ্যে কভার করতে হয়। এইভাবে যদি একটা প্রশ্ন লেখো অবশ্যই সবার তুলনায় তোমার মার্কটা ভালো থাকবে। তবে অবশ্যই মনে রাখবে বাংলাতে অবশ্যই যেন তোমার লেখাটা সুন্দর হয় এবং গুচ্ছিত হয়, পাশাপাশি ক খ গ মাথার উপরে লিখে কালারিং করে বা এমনি নরমালি 2টা দাগ দিয়ে লিখতে পারো। আচ্ছা, এরপর আসে কবিতা অংশ। যদি আমাদের কবিতা অংশ থেকে টার্গেট হলো 2টা সৃজনশীল করা এবং এমসিকিউ তো সবই করতে হবে। এখন কথা হলো কবিতা অংশ থেকে আমরা কি কি পড়বো। কবিতা অংশ থেকে কবিতা অংশ থেকে সর্বপ্রথম বাঁচতে দাও, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন এবং প্রায় 4টা নৈবেদিক প্রশ্ন আসবে, এটা তুমি নিঃসন্দেহে থাকতে পারো। ফাগুন মাস, এখান থেকে তোমার একটা সৃজনশীল প্রশ্ন এবং 4টা নৈবেদিক প্রশ্ন থাকবে। তো এই 2টা পড়লে আপাতত আমাদের সৃজনশীল তো কভার হয়ে যাবে, বাট এমসিকিউর জন্য আমাদেরকে বাকি 2টা চিঠি বিলি এবং পাখির কাছে ফুলের কাছে এটা পড়তে হবে আর কি। এমসিকিউ যেহেতু, আর এমসিকিউ গুলো মেন বইয়ের একেবারে লাইন টু লাইন আসে, তো লাইনগুলো ভালো করে পড়তে হবে। এরপর আসি আনন্দ পাঠ। আনন্দ পাঠে আমাদের টার্গেট হলো 4টা প্রশ্ন থাকবে, যে কোনো 2টা প্রশ্ন উত্তর করতে হবে
আর এখান থেকে কোনো এমসিকিউ থাকবে না। তার মানে এখানে আমাদেরকে যেমন এগুলো বাকিগুলো পড়তে হতো, এটা কিন্তু তা করতে হবে না, যে কোনো দুইটা পড়লে হবে। এখন আনন্দ পাঠ থেকে আমরা দুইটা কোথা থেকে কমন পাবো, মানে কোন জায়গা থেকে প্রশ্ন পড়লে 100% প্রশ্ন কমন পাবো। তো তোমাদের যদি সিলেবাস দেখি, এতটুকু সিলেবাস আছে: আদো ভাই, হলুদ টিয়া, সাদা টিয়া, একটি সুখী গাছের গল্প, অতিথি, বিলাতের প্রকৃতি অর্থাৎ ভ্রমণ কাহিনী। আচ্ছা, এখন এই জায়গা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলি যে কোথা থেকে 100% প্রশ্ন আসবে, সেক্ষেত্রে তুমি আদো ভাই পড়তে পারো, তারপর কি একটি সুখী গাছের গল্প, অতিথি। আমি 3টা দাগালাম, এই 3টার মধ্যে তুমি তোমার সিলেবাসে যে কোনো 2টা দাগিয়ে নিবা। যদি আমি অ্যাকর্ডিং টু এই সিলেবাস, মানে আমার কাছে যেটা আছে সেই অনুসারে আমি যদি বলি, আমি হয় আদো ভাই অথবা আদো ভাই একটি সুখের গল্প পড়বো, অথবা আদো ভাই অতিথি পড়বো, অথবা এই 3 আর 4 পড়বো, এই 2টা পড়বো। আমি যে কোনো 2টা পড়বো, কারণ আমাকে 2টা প্রশ্ন উত্তর দিতে হবে, এখানে কোনো এমসিকিউ আসবে না। তাহলে এখানে অতিরিক্ত পড়ে আমার কোনো লাভ নেই। জাস্ট যে কোনো 2টা গল্প খুব সুন্দর করে পড়বো, গাইড থেকে এই সম্পর্কিত 3-4টা প্রশ্ন আছে, সেম প্রশ্নটাই বানিয়ে লেখার চেষ্টা করবো, পাশাপাশি করবো, 2টা উত্তর হয়ে গেল কভার। বাকিগুলোকে হাত দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কারণ এখানে হাত দিলে মার্ক পাবো, কারণ এমসিকিউ রয়েছে, অবশ্যই মার্ক পাবো। বাট এখানে কোনো মার্ক কিন্তু আমরা পাচ্ছি না, তাহলে এই জায়গায় অযথা কষ্ট করার কোনো মানে হয় না। আশা করি বাংলা প্রথম পত্র সম্পর্কিত তোমাদের একটা যাবতীয় ধারণা আমি দিতে পেরেছি। এর পরবর্তী ক্লাসে অবশ্যই বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কিত আমি বিস্তারিত বলবো, যে কোথা থেকে কিভাবে পড়বো, মানে আমি প্রত্যেকটা বার্ষিকের একটা সুপার সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সর্বোপরি কথা, সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি সব পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়, আমাদের প্রত্যেকটা বাচ্চাদের জন্য রেজাল্ট খুব ভালো হয়। আমি চাই যে তোমরা সবাই যেন অনেক ভালো কিছু করতে পারো। সবাইকে দোয়া করি তোমাদের পরীক্ষার জন্য অনেক সুন্দর হয়। আসসালামু আলাইকুম।